সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। কে রাজনীতি করবেন, কার রাজনীতিতে আসলে ভালো হয়, এই আলোচনাটা বেশ গত 1-2 দশক ধরে বিভিন্ন মহলে চাউর রয়েছে। সাম্প্রতিক সময়ে আলোচনা আরও ব্যাপক আকার ধারণ করেছে। সংস্কৃতি জগৎ থেকে, ক্রীড়া জগৎ থেকে, সরকারি চাকরিজীবী যারা এখন চাকরিতে নাই, এরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনীতিতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। প্রায়শ কথা ওঠে যে ব্যবসায়ীদের একটা বড় অংশ রাজনীতিতে ঢুকে পড়েছেন এবং রাজনীতিতে রাজনীতিবিদদের পাওয়া এখন কঠিন হয়ে পড়েছে। এমন একটা প্রসঙ্গ এবং এরকম একটা মুহূর্তেই আমরা আলোচনার জন্য স্টুডিওতে পেয়েছি যারা নূহ আলম লেলিন, আওয়ামী লীগ নেতা, আমাদের সঙ্গে আছেন রোকেয়া প্রাচী, সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে ঐক্যফ্রন্ট নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হবেন। যারা নূহ আলম লেলিন, আপনাকে দিয়ে শুরু করি। তারাশঙ্করের কবি উপন্যাসে দেখা গেল নিত্যানন্দ ওরফে নেতাই হঠাৎ করে কবি হয়ে উঠেছেন, এবং এটা গল্পের উপন্যাসের নায়িকা মেনে নিতেই পারছে না। আমাদের নেতাই কবি হয়ে গেল হঠাৎ করে, এটা বিরল প্রতিভা। বিষয়টা কি এরকম যে কোনো এক সকালে উঠে মনে হলাম জীবনে সপ্ত করেছি, রাজনীতিটা করা হলো না? আপনার রাজনীতি জীবনের অভিজ্ঞতা সবকিছু নিয়ে কি মনে হয়, রাজনীতি কি এতটাই সহজ? রাজনীতি কি খুব কঠিন? কঠিন তো না, একটা সময় কঠিন ছিল। হ্যাঁ, জীবনের সব কিছুই বিভিন্ন পারিপার্শ্বিকতা এবং পার্সপেক্টিভ থেকে আলাদা করে তো আপনি ভাবতে পারবেন না। একটা দেশ যখন পরাধীন থাকে, তো পরাধীন দেশে ঔপনিবেশিকতার বিরুদ্ধে আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করে, যারা রাজনীতিকে তাদের লক্ষ্য হিসেবে গ্রহণ করে, পেশা হিসেবে গ্রহণ করে, তখন তার তাৎপর্য থাকে একরকম। তখন তার মধ্যে একটা মনোভাব কাজ করে। হ্যাঁ, সেখানে কোনো নগদ প্রাপ্তি নাই, সেখানে কোনো ক্ষমতা নাই, সেখানে কোনো লিডার বলে তার চারপাশে স্থাবকতা নাই। সেই সময়টায় তখন হয় যে আত্মদানের উৎসধারায় মঙ্গল ঘট ভর্গ। কে কতটা পারবে মানুষকে, জনগণকে, দেশকে দিতে, এবং সেটা এক ধরনের প্রতিযোগিতা চলে এবং প্রচণ্ড একটা আবেগ তখন কাজ করে। কাজেই জাতীয় জাগরণের ওই সময়টায় কেউ রাজনীতি নিয়ে ব্যক্তিগত কোনো লাভালাভ, সুযোগ সুবিধা, কে কত বড় নেতা হলাম কি হলাম না, ইতিহাসের নাম থাকলো কি থাকলো না, এটা কেউ বিবেচনা করে না। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস, বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছি। আমি খুব শুধু অতীতে না গেলে, আমরা মুক্তিযুদ্ধের সময় যারা অংশগ্রহণ করেছি, তারা যখন সম্মুখ সমরে গিয়েছি, তখন কি আমি ভেবেছি যে গুলিটা আমার বুকে লাগতে পারে এবং আমি আজকেই শেষ হয়ে যেতে পারি? এটাও আমরা কিন্তু ভাবিনি। কাজেই পরাধীন আমলের, ঔপনিবেশিক আমলের রাজনীতি একটা ধরন থাকে। তারপরে আরেকটা রাজনীতির ধরন হয় কোনো পার্টিকুলারলি আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের জন্য, যখন একটা দেশ কোনো রক্তাক্ত সংগ্রামের ভেতর দিয়ে স্বাধীনতা অর্জন করে, তো সেই স্বাধীনতা অর্জনের পরে একটা ফেজ যায়, এবং সেই ফেজটাও কিন্তু আমরা পেরিয়ে এসেছি। এবং তখন প্রধানত থাকে যে বিপুল প্রত্যাশা থাকে স্বাধীনতার সংগ্রামের মধ্যে, যে দেশ স্বাধীন হলে এই হবে, এই হবে, এই হবে। হয়তো বাস্তবতার থেকেও মানুষ অনেক বেশি আশা করে, এবং সেই প্রত্যাশা পূরণ এবং অ্যাট দ্য সেম টাইম যে জাতীয় পুনর্গঠনের কর্তব্যটাই তখন মেইন এজেন্ডা হিসেবে আমি যদি একটু এই পর্যায়ে আপনাকে এইভাবে প্রশ্নটা করি, আপনি যে দীর্ঘ ইতিহাসের যে বয়ান দিলেন সেটা অত্যন্ত প্রাসঙ্গিক, এবং একটা ধারণা দর্শক শ্রোতা পান যে কখন কোন পর্যায়ে কি ধরনের। আমরা প্রশ্নটা খুব সাম্প্রতিক সময় যদি আবার টেনে আনি, যে প্রশ্নটা উঠছে যে যার দীর্ঘ সিভি নাই, জীবন বৃত্তান্ত নাই রাজনীতিতে, এমন ব্যক্তির সংখ্যা বা এমন পেশার সংখ্যা যদি 300-র মধ্যে 150 হয়ে যায়, যারা অন্য ক্ষেত্রে নেতৃত্ব দেখাতে পারতেন কিংবা অন্য ক্ষেত্রে তাদের অসাধারণ ব্যুৎপত্তি আছে, প্রভাব আছে, তাদেরকে কেন রাজনীতিতে আসতেই হবে এরকম বিষয়টা? যেমন ধরুন ব্যবসায়ী, তাদেরকে আমরা প্রান্তিক কোনো গোষ্ঠী মনে করি না, কিন্তু ব্যবসায়ী তো একটা বড় কাজ, সেটা তো অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ। অর্থনৈতিক উন্নয়নের, আপনার জাতীয় জাগরণের পর্যায়ে যদি আসি, রাজনীতি থেকে আসতেই হবে এরকম? সংস্কৃতি কর্মীকে রাজনীতি থেকে আসতেই হবে না? আপনাকে তাহলে আমি এত তত্ত্ব কথা বাদ দিয়ে বলি, আগের যে দুটা ফেজের কথা বলেছি, সেই ফেজের মধ্যে কোনো প্রাপ্তিযোগ ছিল না। হ্যাঁ, রাজনীতি করলে কোনো লাভ হবে এটা ছিল না। আর এখন রাজনীতি করলে যদি অর্থাগম হয়, রাজনীতি করলে যদি ক্ষমতা পাওয়া যায়, তাহলে আমি কেন সুযোগটা নেব না? তাহলে নেব না কেন? রাজনীতি হচ্ছে একটা পর্যায়ে গিয়ে, যখন এখন আমাদের ইকোনমিক
রিকনস্ট্রাকশন হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের অর্থনীতিতে একটা মুক্তবাজার অর্থনীতি চলছে। মুক্তবাজার অর্থনীতিকে বলা হয় এক অর্থে যে এটা লুটপাটতন্ত্র, যে যেভাবে পারে সে সেভাবে করবে, এবং তার মধ্যে একটা সহজতম পথ হচ্ছে সবচেয়ে কম বিনিয়োগে বেশি লাভ উঠানো যায় যদি রাজনৈতিক দল করা যায়। যদি কোনোভাবে কারোর নেক নজরে পাওয়া যায়, ক্ষমতার কোনো জায়গায় যায়, তাহলে পরে সে রাজনীতির থেকেই ইহজাগতিক সকল সুখ সুবিধা আমি আসবো আপনার কাছে। এই জায়গাটা একটু থাক, যে প্রাপ্তির একটা বড় জায়গা। রোকেয়া প্রাচী, যে কারণে আলোচনা নিঃসন্দেহে এটা দীর্ঘ বলবার প্রয়োজন নাই, আপনিও জানেন যে এত সংখ্যক আগ্রহী ব্যক্তি সর্বশেষ নির্বাচনে শুধু মনোনয়ন ফর্ম কিনেছিলেন, এবং এখন সংরক্ষিত আসনে আমরা সেই ধরনের একটা প্রবণতা লক্ষ্য করছি। একজন রোকেয়া প্রাচী, যিনি মাটির ময়নার মতো চলচ্চিত্র অভিনয় করেছেন, অ্যাক্টিভিস্ট হিসেবে আপনাকে দেখেছি, ট্রেড ইউনিয়ন নেতা হিসাবে দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা একসঙ্গেও শহীদ মিনার সহ বহু জায়গায় আমাদের দেখা হওয়ার সুযোগ হয়েছে, আপনাকে কেন আমাকে সংসদে দেখতেই হবে? প্রথমত হচ্ছে যে আমি মনে করি যে, ধন্যবাদ, এটা এত প্রাসঙ্গিক যে মানে এই জবাবদিহিতার প্রয়োজন রয়েছে। আমি অনেকটা ব্যক্তিগত জায়গা থেকে আপনাকে যদি প্রশ্নটা করে থাকি, প্রাসঙ্গিক হওয়ার কারণে জবাবদিহিতার প্রয়োজন রয়েছে। প্রথমত হচ্ছে যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং একজন রাজনৈতিক পিতার সন্তান। রাজনৈতিক পরিবেশে আমার বেড়ে ওঠা, তো যে রাজনীতি দেখে এসেছি সেখানে কিন্তু আমার বাবাকে মার খেতে দেখেছি। রাস্তায় পড়েছিলেন মার খেয়ে, খবর দেওয়ার পর কি আমরা তাকে হসপিটালে নিতে পেরেছিলাম, এরকম অবস্থা কিন্তু হয়েছিল। এবং আমিও সেই রাজনৈতিক আবহের মধ্যে বেড়ে ওঠে, সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আসবার কারণে আমাকেও কিন্তু চাকরিচ্যুত হতে হয়েছে। আমি আওয়ামী লীগ আমলে চাকরিতে জয়েন করেছিলাম, খালেদা জিয়ার আমলে চাকরিচ্যুত করা হয়েছে রাজনৈতিক বিবেচনা, একদম রাজনৈতিকভাবেই এই জায়গাগুলো দেখে এসে। এবং তার মানে এই জায়গাগুলো জার্নিটা মানে কি, তার মানে অনেকগুলো রাজনৈতিক স্ট্রাগল ছিল, অনেকগুলো মুভমেন্টের মধ্যে দিয়ে বেড়ে ওঠা, অভিজ্ঞতা সঞ্চয় করা, বিভিন্ন আন্দোলনে কাজ করা, এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের সাংস্কৃতিক সবকিছু মিলিয়ে। এবং আমি নির্বাচন করতে চেয়েছিলাম আমার ফেনী ৩/২৬৭ নম্বর আসন, যেখানে আমি তৃণমূলে আসলে কাজ করেছি, মানে সংরক্ষিত একদম সরাসরি নির্বাচনের জন্য আসলে প্রস্তুতি নিয়েছিলাম। এবং প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, প্রত্যেকটা কেন্দ্র ধরে, প্রত্যেকটা মানুষ ধরে কাজ করা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা ধরে। তো সেই প্রক্রিয়ার মধ্যে একটা বড় পরীক্ষা কিন্তু, মানে এই যে আমি কতগুলো বললাম যে বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখা, আমার চাকরিচ্যুত হওয়া, তারপরে বিভিন্ন মুভমেন্টে থাকা, লেগে থাকা, এবং তারপর নিচে নির্বাচন করতে চেষ্টা করা এবং কাজ করা, এবং নির্বাচন করতে না পারা কিন্তু তারপর মহাজোটের প্রার্থীর পক্ষে কাজ করা, এবং এখনো কাজ করে যাওয়া, এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে মনে হয়েছে যে আমি তো আসলে কিছু করতে চাই। একটা সময় এসে আমি আসলে কিছু করতে চাই, কারণ সংসদ হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেখানে দায়িত্বের সাথে সংবিধানকে মাথায় রেখে আইন প্রণয়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখা যায়। সংসদ কিন্তু এরকম না যে আমি গিয়ে বললাম আমি এটা করতে চাই, ওখানে কিন্তু একটা নিয়ম শৃঙ্খলা, একটা নিয়মের মধ্যে। আপনার এই কথার এই সূত্র ধরি যে নুরুল আলম লেনিন একটা বড় জায়গা থেকে যে রাজনীতির যে প্রাপ্তি, সেই জায়গাটা অনেকটা খেদের সঙ্গে বা একটা দীর্ঘ বিশ্লেষণে এনেছেন। আপনি বলছেন যে প্রয়োজন এবং দায়িত্ব থেকে কোন কোন সময় আপনাদের মতো যারা প্রভাব তৈরি করতে পারেন তাদের, কিন্তু আমি এই প্রশ্নটা না করেই পারছি না যে তাহলে রোকেয়া প্রাচীর একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে, অ্যাক্টিভিস্ট হিসাবে যে প্রভাব রাখেন, যে মত তৈরি করেন, যে প্রভাব রাখেন, সংস্কৃতি জগতে যে প্রভাব বিস্তার করেন, সেটা কি সংসদের এই দায়িত্বের থেকে কোনো অংশে কম বলে মনে হয়? না, সেটা হচ্ছে কি, আমি তখন একটা আলাদা জায়গায় দাঁড়ানো একজন মানুষ, আমি একজন সংস্কৃতি কর্মী তখন। আর যখন আমি একটা প্ল্যাটফর্মে যাচ্ছি, আমি একজন রাজনৈতিক দলের সদস্য হিসেবে সংসদে রিপ্রেজেন্ট করছি একটি নির্দিষ্ট এলাকাকে। সেখানে আমার একটা নির্দিষ্ট এলাকার প্রতি দায়িত্ব আছে, জবাবদিহিতা রয়েছে, আমার কাজ করবার জায়গা রয়েছে, পরিকল্পনা রয়েছে। আমি যখন রোকেয়া প্রাচী হয়ে উঠেছি, আজকে আমি আমার ক্যারিয়ারে সফল হয়ে দীর্ঘ পথ চলার মধ্য দিয়ে দাঁড়িয়ে যখন একটা জায়গা যাচ্ছি, তখনই কিন্তু আমি ইচ্ছা পোষণ করছি যে আমি আসলে কাজ করবো। সেটা কিন্তু ওয়ান ফাইন মর্নিং না। আমি ওই জায়গাটাই আপনার কাছে জানতাম, তার মানে কি আপনি বলছেন যে আপনি সেই জীবন বৃত্তান্তটা তৈরি করেছেন, আপনি সেই অবস্থান তৈরি, এতে কি আপনার সংস্কৃতি কর্মী রোকেয়া প্রাচী ছোট হয়ে যাবে? না, ছোট হওয়ার কিছু নেই, সাপ্লিমেন্ট করতে পারে। ছোট হওয়ারও কিছু নেই, বড় হওয়ারও কিছু নাই। আর লেনিন ভাই একটা কথার সাথে আমি শ্রদ্ধা রেখে বলছি, এটার সাথে আমি একমত। কোথাও কোথাও হয়তো প্রাপ্তিযোগের বিষয় থাকে, যেমন আমি আমার বাবাকে দেখেছি। আমার বাবা কিন্তু কিছু করেননি সারা জীবনে, কিছু পাননি,
পাওয়ার চেষ্টাও করেননি, যার ফলে আমারও কিন্তু কোনোদিন সংস্কৃতি কর্মী বা রাজনৈতিক কর্মী হিসেবে আমারও মনে হয়নি যে আচ্ছা সংস্কৃতি কোটা আমার এটা পেতে হবে, বা রাজনৈতিক মানুষ হিসেবে আমাকেও আসলে এই কাজটা পেয়ে যেতে হবে, এই লাভটা হতে হবে। আমার কাছে কিন্তু এখনো মনে হয় রাজনীতি মানে কিন্তু একজন ব্যক্তির রক্ষে পাচ্ছের মনে হচ্ছে, বাস্তবতায় কি প্রাপ্তির জন্য লোকে আসছে বলে আপনার মনে হচ্ছে? আমি অন্য কি ছোট করে কথা বলতে চাই, আমি আমাকে দিয়ে বলতে চাই, আমার কাছে মনে হয় রাজনীতিটা এখনো আমার দৃষ্টিতে একটা বড় প্রেক্ষাপটের সমাজ সেবা, বড় প্রেক্ষাপটের একটা সংস্কৃতিকে রাজনীতির সাথে ব্লেন্ড করা একটা যাত্রা। আমার এখন কেউ আসতেই পারে, কিন্তু যে দু একজন আসবেন তাদেরকে আমরা মুখ্য করে, যারা আসলে ত্যাগী নেতা, বা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু দাঁড়িয়ে আছে অনেক বড় বড় ত্যাগী নেতাদের উপর, ত্যাগী নেতাদের ত্যাগের উপর দিয়ে। আমার বাবাকে অনেক কেউ চেনেন না, কিন্তু তিনি মিরপুরে ৭৫ পরবর্তী সময় যে রাজনীতি করে গেছেন, ৭৫ পরবর্তী সময় কজন আসলে মাঠে থাকতে পেরেছেন, মার খেতে পেরেছেন? এই প্রশ্নটাই থাক, এবং যে কথাগুলো আপনি বললেন সেটা শেষে খুব ভালো বলেছেন যে আপনি একটা ব্লেন্ডিং এর জায়গা, যে কথাটা আমরা শাবানা আজমির কাছ থেকে প্রায় শুনি, কাইফিয়া আজমির মেয়ে হিসাবে নয়, একজন বড় অভিনেত্রী এবং অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি যেভাবে বললেন যে তার সামাজিক দায়িত্ব, তার রাজনৈতিক দায়িত্ব এবং একই সঙ্গে তার অভিনয় জীবন, প্রাপ্তির কথাটা অস্বীকার করলেন না, কিন্তু বলছেন যে যারা ডেডিকেটেড বা যারা ত্যাগী এখনো যারা আছেন তাদেরকে আমরা আবার একটু কম আলোতে আনি কিনা এই প্রাপ্তি যোগের ব্যক্তিদের আলোচনা বেশি করতে গিয়ে। ধন্যবাদ। আমার মনে হয় যে আমার কথাটাকে যদি আপনি গয়রহ ধরে নেন, এভারেজ ধরে নেন, তাহলে পরে এটার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর সুযোগ থাকবে। এখন যারা রাজনীতি করছে বা যারা বিভিন্ন নির্বাচন করতে চায় আগ্রহ দেখায় সবাই যে এক পঙ্ক্তিভুক্ত না, সেটা আমরা কেউই বলছি না, তাহলে পরে সোশ্যাল ফেব্রিক বলে কিছু থাকতো না, সেটা আমরা কেউই বলছি না। আমরা বলছি যে এটা নানান গবেষণা থেকে দেখা যায় এইটা একটা সাধারণ প্রবণতা হয়েছে, যে আগের দিনে ওই ঐতিহ্যের ধারা থেকে যারা ও বলেছে যে মানে সেবামূলক একটা কাজের মনোভাব থেকে, একটা দেশপ্রেমিক কর্তব্যবোধ থেকে মানুষের পাশে দাঁড়ানোটাকে যারা রাজনীতি মনে করতো, সেটা নিঃশেষিত হয়ে গেছে এটা আমি বলবো না, কিন্তু ওইটা দুর্বল হয়ে গেছে। এটা যে যাই বলুক না কেন ওইটা প্রধান না, এখন যে যাই বলুক না কেন আমি মনে করি না যে ওইটা প্রধান। তা যদি না হবে তাহলে যে সংখ্যক মানুষ আগ্রহ দেখালেন এবার শুধু ফরম কিনতে, এবং যে ধরনের ওইটা দিয়ে আমি ধরবো না, আমি ধরি ফাইনালি যখন আপনি সংসদ নিয়ে বিবেচনা করেন তখন দেখান যে 60% বা তার উপরে হচ্ছে কেমন, তাহলে এটা হোয়াট ডাজ ইট মিন, এটা কি ইন্ডিকেট করে? এক। ২ নম্বর হচ্ছে যে আমি আগেই বলেছি রাজনীতিকে বলা হয় সুপার স্ট্রাকচার, আর ইকোনমিক্স হচ্ছে, সেটা যদি আপনি মার্ক্সীয় রীতিতে বলেন সেইভাবেই। মার্ক্স এই জায়গায় মার্ক্সের এই কথা না, এটা যে কোনো ক্লাসিক্যাল অর্থনীতিতেই বলে যে অর্থনীতির থেকে রাজনীতিকে কোনো দিন বিচ্ছিন্ন করে দেখা যাবে না। হ্যাঁ, যদি না দেখে যাই তাহলে পরে বেসিক স্ট্রাকচার যদি অর্থনীতি হয়, তাহলে এখন তো আমি 1975 অর্থনীতির জায়গায় নাই। এই বিতর্ক হয়তো আমরা খুব বেশি দূর এগোতে পারবো না, কারণ উপরিকাঠামো মূল কাঠামোকে প্রভাবিত করে এমন উদাহরণও এই সময় দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে যদি বেশি সংখ্যক ধরে নিই যে 150 জনের উপরে ব্যবসায়ী সম্প্রদায় থেকে আসেন, তারাও তোমার মূল কাঠামোকে প্রভাবিত করতে পারে পারস্পরিক। কিন্তু আমি যেটা বলবো, যেটা নাকি কেবল বাংলাদেশ না, এটা দেশের অন্যান্য দেশগুলোতে একটা সাধারণ প্রবণতা হচ্ছে যে বিজনেস হাউস, হ্যাঁ, তারা এখন রাজনীতির প্রতি ঝুঁকেছে। তার কারণ একটা বৈশ্বিক প্রবণতা। আমি সেটা আবারও বলি যে এটার মৌলিক কারণ হচ্ছে আপনার মুক্ত বাজার অর্থনীতি। মুক্ত বাজার অর্থনীতি মুক্ত বাজার রাজনীতির জন্ম দেয়। হ্যাঁ, আপনার টাকা আছে, তা আপনি মুক্ত বাজার অর্থনীতি দিয়ে আপনি যে কোনো একটা ভালো কমোডিটি কিনবেন। আপনার টাকা আছে, কাজে আপনি টাকা খরচ করে রাজনীতিও ক্রয় করবেন, ক্ষমতাও ক্রয় করবেন। হ্যাঁ, এটা কোনো থিওরি টিউরি না, এটা হচ্ছে আমাদের জীবনের অভিজ্ঞতা। কেমন এখন, হ্যাঁ, ও আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগ করি। আমরা জানি যে একটা এলাকাতে আমরা যখন কোনো একটা ইস্যুতে একটা পোস্টার লাগাতে যাই, আগে যে পোস্টারটা আমরা আমাদের মানে তরুণ বয়সে নিজেরা লিখে নিজেরা সাঁটাতাম, এখন কি এটা সম্ভব? সেটা মাইকিং থেকে শুরু করে অন্য কাউকে করাতে হবে। এখানে অর্থ এবং সামর্থ্য দুটোই যুক্ত হয়ে গেছে, এবং সেই দিক থেকে আমি মনে করি যে হ্যাঁ, রাজনীতি তো সমাজের সাথে সাথে তো
এটাও অগ্রসর হয়, এটারও কিছু গুণগত পরিবর্তন হয়, এবং এই প্রবণতাটা আছে। আমরা আবারও বলি, আমাদের সঙ্গে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যুক্ত হবার আগে উনি ফোনে আছেন, একটু কথা বলি কি অবস্থা আছেন। ডক্টর জাফরুল্লাহ, আমরা আলোচনা করছিলাম যে রাজনীতি কি এতই সহজ যে কেউ চাইলেই রাজনীতিতে যেতে পারবেন কোন রকম, আমরা বোধহয় ওনাকে হারিয়ে ফেলেছি কারিগরি, উনি আশা করছি যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে। আমি একটা সাপ্লিমেন্ট করি, তাহলে পরে প্রাচী ভুল বুঝতে পারে। আমি দেখি এটাও কিন্তু একটা আন্তর্জাতিকভাবে প্রবণতা, পার্টিকুলারলি আমাদের উপমহাদেশে সংস্কৃতি কর্মীরা, হ্যাঁ, তারা চলচ্চিত্রের কর্মী হতে পারে, নাটকের কর্মী হতে পারে, কবিতার কর্মী হতে পারে, তারা কিন্তু যখন রাজনীতিতে আসে তারা কিন্তু খুব পাওয়ার মঙ্গার না, তারা একটা কমিটমেন্টের জায়গা থেকে আসে। কারণ এর চাইতে বেশি মানে গ্ল্যামারাস কাজ তারা করে, হ্যাঁ, এর চাইতে বেশি অর্থ আগমের পথ তাদের ওই জায়গায় আছে, কিন্তু তারপরও তারা কেন আসে? আমরা একটা বিরতিতে যাব, এই প্রশ্নটাও এবং আপনাকেও একটা প্রশ্ন করে রাখি। উনি কিন্তু একটা ইতিবাচক নোট দিয়েছেন যে অন্যদের তুলনায় তারা পাওয়ার মঙ্গার থাকেন না, ক্ষমতার প্রতি লালয়িত থাকেন না, এবং আপনি যেটা বলছিলেন যে অনেকটা সে জহির রায়হানের যদি শব্দাবলী যে সময়ের প্রয়োজনে আপনারা মনে করছেন সংস্কৃতি কর্মীদের রাজনীতিতে আসতে হয়। দুটো প্রসঙ্গই থাক, এর মধ্যে আশা করছি ডক্টর জাফরুল্লাহ যুক্ত হবেন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি একটা সংক্ষিপ্ত বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম জনতন্ত্র গণতন্ত্রের আলোচনায়। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, যোগ দিয়েছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। যদি ঐক্যফ্রন্ট নেতা হিসাবে লিখছি আমরা, কিন্তু তার অনেক পরিচয়। তো যেটা ছিল যে রাজনীতি কে করবেন, কে গেলে ভালো হয়, সবাইকে আগ্রহ দেখাবেন কিনা, রাজনীতি এতটাই সহজ কিনা, এইসব প্রসঙ্গ নিয়ে। তো এখন যদি এইভাবে করি একটা প্রতিনিধিত্বশীল প্রশ্ন, ব্যক্তি জাফরুল্লাহকে না, মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলাদেশে গণস্বাস্থ্যের মতো এরকম একটা প্রতিষ্ঠান জনগণের কল্যাণে তৈরি করলেন, এই যে পরিচয়, তার চাইতে কি ঐক্যফ্রন্টের নেতা জাফরুল্লাহ অনেক বেশি গুরুত্বপূর্ণ? ইন্টারেস্টিং কোশ্চেন। না, সেটা ডেফিনেটলি আমার অতীত কার্যকলাপের চেয়ে, অতীত এখনো চলছে, এটাতে নিশ্চয়ই সেটা হয়তো বড় না। তবে এই জাতীয় ঐক্যফ্রন্টের কাজটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করেছি বলেই এটার সমস্যা জেনেও আমি যোগ দিয়েছিলাম, এটাই বলতে পারি। আমি মনে করি আপনার যে প্রভাব, আপনার যে কাজের পরিধি, তার থেকে এটা কেন বড় মনে বড় হলো কি, একটা জিনিসকে যেটা সবকিছু আমাদের চিন্তা থাকতে পারে, স্বপ্ন থাকতে পারে, অনেক ভাবনা থাকতে পারে, সেটাকে কার্যকর করে হলো রাজনীতিবিদরা। আপনি আসবেন রোকেয়া প্রাচীও তাই বলছেন, রাজনীতিবিদরা। যে কারণেই যেমন কি ধরেন আজকে এটাতে বলেছে, আমি লেডিনেরি প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন গ্রামে ইন্টার্ন ডাক্তারদের 2 বছর করবেন, 1 বছর গ্রামে কাটাবে, আরেক বছর শহরে। এই সিদ্ধান্তটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা তাদেরকে পূরণ করে, এটা কোনো আমলা করতে পারবে না। আমরা যারা 2-1টা লেখালেখি করি বা বলি, কথা বলি, টক কোনোটাই না, এটা সব কিছু রাজনৈতিক কর্ম। আজকে প্রধানমন্ত্রী, আবার আমি উনাকে আসছি, তারা সবাই মনে করে কি আমি আওয়ামী লীগের লোক কিনা, যাই না, তা আমি না, তারা আমাকে নেবে না, আমিও নাও। তার মানে কি ডাক্তার জাফরুল্লাহ যত মহৎ কাজই করুন, একটা রেভলিউশনারি ওষুধ নীতি তৈরির জন্য তার রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন হয়ে পড়েছিল। সিদ্ধান্ত প্রয়োজন, এটা আমরা। তারপর দ্বিতীয় কথাটা বলি, প্রধানমন্ত্রী এখন সম্প্রতি একটা বড় কথা বলেছেন, উনি বলছেন সব গ্রাম শহর হয়ে যাবে। এটা অনেক না, এটা বড় না, এটা কিন্তু আসলে আমাদের ইশতেহারটা যদি কেউ পড়তো, আমরা বলেছি আগামী, আমরা যদি ক্ষমতায় আমরা যদি পেতাম, আমরা বলেছিলাম সেখানে অন্তত পক্ষে আগামী 5 বছরে আমরা 50টা উপজেলাকে শহরে পরিণত করব। তার মানিটা কি? এর মানিতে যেখানে মূল কথাটা প্রধানমন্ত্রী বলেননি, এটাকে করতে হলে উনাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। ক্ষমতাটা ঢাকাতে রেখে গ্রামকে শহর বানানো যাবে না। সেটা শহর একটা সিনেমা হল হবে, সেটা মানুষের কল্যাণে আসবে না। সেই জন্য যে জন্য বলছি সব কিছু, এই জন্য আজকে তাদের সামনে যে আওয়ামী লীগের যে কাউন্সিল মিটিং আছে, সেখানে এটা তাদেরকে ডিবেট করতে হবে, বলতে হবে গ্রামকে শহর করার মানিটা কি। তার সাথে গ্রামের কাছে কেবল সুযোগ সুবিধা দিলে হবে না,
তার সুযোগ সুবিধা নিয়ন্ত্রণের অধিকার, বাজেটের অধিকার, ব্যয়ের অধিকার, কোথায় কি হবে, স্কুলটা কোথায় হবে, মাঠটা কোথায় হবে, হাসপাতালটা কোথায় হবে, এদের না কেবল বিল্ডিং হলে হবে না। এটার মূল কথাটা হলো তাকে নির্বাচন করা, তাকে মনোনয়ন দেওয়ার, চাকরি দেওয়ার, বেতন দেওয়ার অধিকার গ্রামবাসীর উপরে। সেটাকে একটা হয়তো তার নাম হতে পারে কর্তৃপক্ষ, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। যদি আজকের আলোচনা আবার ফিরে আসে, এই যে প্রসঙ্গগুলো তুললেন আপনি, সেই প্রসঙ্গগুলো করবার জন্য তাহলে আমাকে, আপনাকে, নায়ক ফারুককে, অভিনেত্রী রোকেয়া প্রাচীকে, সবাইকে তাহলে রাজনীতিতেই আসতে হবে? অবশ্যই, অবশ্যই। রাজনীতিতে না হলে আমরা পেরিফেরালে আছি, আমাদের চিন্তা চেতনা নিয়ে আছে। প্রাচী আপনার যেমন কি ধরেন, আজকে তার স্বপ্ন ছিল বলেই তো সে দল বদলেছে, জায়গা বদলেছেন, এসছেন, এবং সেটা বদলে চেষ্টাই করে যেতে হবে আমাদেরকে। কেউ কেউ সফল হবে, আমরা চেষ্টা করেছি, এবার সফল হয়নি। ভবিষ্যতে আমি না পারতে পারি, আমার দেখে দেখে নতুন কেউ আসবে, তারা এই পরিবর্তনগুলি কাটবে। পরিবর্তনটা জগতের ধর্ম, পরিবর্তনের মূল চাবিকাঠি রাজনীতি। তাহলে একটা প্রশ্ন একেবারে খুব সংক্ষেপে যদি উত্তর দেন রোকেয়া প্রাচীর কাছে যাবার আগে, যদি সবকিছুর একেবারে কেন্দ্রে সেই রাজনীতিই থাকে, অবশ্যই, তাহলে যে সুকীর্তি, সৃজনশীলতা, বিজ্ঞানের উদ্ভাবন, ক্রীড়া জগতে এই কাজগুলো কারা করবে না? জীবন ভর লেগে যাবে গবেষণাগারে একটা কিছু উদ্ভাবনের জন্য, কিন্তু উনি ভাবলেন যে পদার্থবিজ্ঞানে তো আমি কিছুই করতে পারলাম না রাজনীতি ছাড়া। না না, রাজনীতি কাজটা তাদের একটা বিরাট দায়িত্ব। আসলে রাজনীতির দিকে ওভাবে দেখলাম, রাজনীতিকে আমরা ব্যবসায়ী বা অন্য দেখে ভ্রান্তি, আমরা খালি সালমানকে দেখে রাজনীতি, সেটা অবশ্য নলেন ডেলিন বলছিলেন আগে, আমরা কারণ নাম না বলি, ঠিক আছে। সালমান অবশ্য আমরা খুব ভালো, তিনি একটা নেতৃত্ব তৈরি করেছেন, এত বড় চিনি বলেই নামটা বললাম, সেটা আপনাদের ভালো কথা, জানিয়ে দিলাম আমিও তাকে চিনি, এটা হয়তো যদি কাজের সুবিধা হয়। এটা হলো কি, কিন্তু আসল এইটা হলো কি, দেখেন সেখানে এই যে কথা আপনি আলাপ করছিলেন, বঙ্গবন্ধুর কথা আলাপ করছিলেন, তার ইটাতে তো জীবনের যে অংশ, কতগুলি কথা যেটা বলেছেন, ওনার বইটাই যদি দেখি, উনি যে এইসব আমরা কারো কাজে লাগবে না লাগবে না, পরবর্তী উনার তখন সময় কাটিয়েছেন, পড়েছেন, সেখান থেকে আমরা কিন্তু দিক নির্দেশনা পাই। সেই জন্য বলি রাজনীতির তো চর্চাটা দরকার। রাজনীতির চর্চার জন্য যে উন্মুক্ত পরিবেশটা, দুর্ভাগ্যবশত বাংলাদেশের নাই। আসবো আপনার কাছে। আমার মনে হচ্ছে প্রশ্নের প্রয়োজন নাই, যে কথা উনিও আপনার সঙ্গে এক ধরনের অনুরোধ করলেন, যে সময়ের প্রয়োজনে এবং বৃহত্তর দায়িত্ব পালন এবং পরিবর্তনের জন্য উনিও মনে করছেন যে ডক্টর জাফরুল্লাহকে আমরা চিনি, সামাজিক ডক্টর জাফরুল্লাহকে তার চাইতে রাজনৈতিক ডক্টর জাফরুল্লাহ সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনিও তাই ভাবছেন কিনা? অবশ্যই রাজনীতির কোনো বিকল্প নেই। আপনি দেখেন, একটা দেশ, একটা সমাজ, একটা সংস্কৃতি, সমস্ত কিছুকে যদি আপনি লালন পালন এবং এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু সেই এগিয়েটা যাবে কেমন করে? দেখেন, শিল্পী, সাহিত্যিক, আমরা সবাই কিন্তু একটা প্রেশার গ্রুপ। আমরা বলছি, ভাবছি, স্বপ্ন দেখছি। যদি আমি শুধু একজন অভিনেত্রী থাকি, আমি আমার চলচ্চিত্র নিয়ে বলবো, আমি আমার সংস্কৃতি নিয়ে কথা বলবো। আবার ধরেন এটা একটা প্রেশার গ্রুপের মতো, আমরা প্রশাসনকে নিয়ে কথা বলবো, কিন্তু টোটাল দেশের একটা কিন্তু ফিলসফিক্যাল জায়গা থাকবে। সেই দেশটা কোথায় যাবে, দেশটাকে কেমন করে আমরা কোন চেতনার দেশ হিসেবে তৈরি করব, সেটা কার হাতে আসলে নিরাপদ? সেটা রাজনৈতিক ব্যক্তির হাতেই কিন্তু একটা দেশের গণতন্ত্র, একটা দেশের সংবিধান, একটা দেশের রাষ্ট্র কাঠামোর নিরাপদ। আমি কি এই প্রসঙ্গে খুব ছোট্ট করে বলছি, এটা খুব প্রাসঙ্গিক না হয়তো, আমরা কিন্তু রাজনীতির বাইরে আমরা রাজনীতির বাইরে কিন্তু মাঝখানে একটা সময় দেখেছি, রাজনৈতিক ব্যক্তির বাইরে কিন্তু রাষ্ট্র কখনো নিরাপদ না। তার মানে রাজনীতির বিকল্প কিছু হতে পারে না। একটা রাষ্ট্র কাঠামোকে নিয়ন্ত্রণ করা মানে জনগণের জন্য নিয়ন্ত্রণ করা, জনগণের জন্য জনবান্ধব করা, এগিয়ে নিয়ে যাওয়া, বা সেই রাষ্ট্রকে তৈরি করা সমাজের জন্য, একটা চেতনার দেশ হিসেবে তৈরি করার জন্য কিন্তু আপনাকে রাজনৈতিক ব্যক্তিকেই লাগবে। গণতন্ত্র সুপ্রতিষ্ঠার জন্য যদি রাজনৈতিক ব্যক্তির হাতে রাষ্ট্র কাঠামো না থাকে, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র কাঠামোর দায়িত্বে আছেন, তার হাতে কিন্তু দেশ এগিয়েছে। আজকে এত মানুষ কেন রাজনীতিতে আগ্রহী? এটা কিন্তু মাননীয় প্রধান শেখ হাসিনার আকর্ষণ। তিনি কিন্তু সবাইকে আকর্ষণ করতে পেরেছেন। এই জায়গায় এই যে একটু সংক্ষেপে রাখছি যাতে আমরা একটা রাউন্ডে আসতে পারি, মানে আপনার কথাগুলো আমি রেখেছি যে চর্চার কথা বলছেন, রাজনৈতিক ব্যক্তির হাতেই রাজনীতি নিরাপদ সে কথা বলছেন, এবং প্রয়োজনের কথা আপনি বলছেন। দুজনের কথা থেকে যদি এইভাবে ঘুরে আসি, যে আমি আপ্রাণ চেষ্টা করছি সঞ্চালক হিসাবে যে সৃজনশীল ব্যক্তি রাজনীতিতে না গেলে কি হয় এরকম অবস্থা টেনে ধরতে, আর পরিস্থিতি এমন ভাবে আলোচনা যাচ্ছে না সময়ের প্রয়োজনে, চর্চার প্রয়োজনে, দেশের প্রয়োজনে।
আইজেনস্টাইন চলচ্চিত্র বানিয়েছেন, নিঃসন্দেহে সমাজতন্ত্রে বিষয়ে উদ্বুদ্ধ ছিলেন, কিন্তু ধরেন উনি উপজেলা চেয়ারম্যান, প্রয়াত আলমগীর কবিরকে দেখছি ওয়ার্ড কমিশনার, কি জহির আয়ান হয়ে গেলেন মেম্বার অফ পার্লামেন্ট, এটা শম্ভু মিত্র বক্তৃতা দিচ্ছেন মাঠে, মানে ব্যাপারটা কেমন পুরো সব মিলে? দেখেন, এটা খুব ইন্টারেস্টিং, মানে কথাটা এমনিতে শুনতে ভালোই লাগে যে রাজনীতি হচ্ছে ডিসাইসিভ, যাই করি না কেন, কেমন, বাট একই সঙ্গে এটা নট নেসেসারিলি যে এই ডিসাইসিভ কাজটি সবাইকেই করতে হবে। এখানেই আলোচনাটা আনতে চাচ্ছি, সবাইকে করতে হবে। সবাই যখন এটা করতে যায়, হ্যাঁ, তখন ওই যেই ক্ষেত্রগুলোর থেকে তারা আসেন সেই ক্ষেত্রগুলোতেও কিন্তু তার যে অবদান, তার যে সৃজনশীল কাজ, সেটার মধ্যে ঘাটতি দেখা দেয়। হ্যাঁ, আমি জেনারেলি মনে করি যে প্রত্যেকটা সচেতন মানুষই রাজনৈতিক সচেতন, খুবই স্বাভাবিক, রাজনীতির বাইরে কেউ নেই, কিন্তু নট নেসেসারিলি যে প্রত্যেককেই সক্রিয় রাজনীতি করতে হবে। যখন আমরা বলি যে সিভিল সোসাইটি মুভমেন্ট, হ্যাঁ, এটার নিয়ে আমি একাধিক ইন্টারন্যাশনাল সেমিনারে গিয়েছিলাম, ভারতে, বাংলাদেশে, নেপালে, এবং তিন ঘরানার আলোচনা এটা শুনেছি। তা আমি যেটাকে সঠিক বলে মনে করি সেটা হচ্ছে যে রাজনৈতিক দল, ইট ইজ অলসো দ্য পার্ট অফ দ্য সিভিল সোসাইটি। সিভিল সোসাইটির সবচাইতে অগ্রসর এবং অর্গানাইজড অংশ হচ্ছে পলিটিক্যাল পার্টি, সুসংগঠিত অনেক। বাট এট দ্য সেম টাইম যে সবাই রাজনৈতিক দল করবেন এটা কিন্তু আশা করি না। আমি এই জায়গাতে আমি একটু 10 সেকেন্ড সাপ্লিমেন্ট করি। মানে অনেকেরই আগ্রহ থাকতে পারে, রাজনীতির সম্পৃক্ততা হয়তো হইতে পারে, কিন্তু রাজনীতি করবার জন্য যে দীর্ঘ পথ চলা, সেটা অনেকটা চরের মতো। যখন পলি নতুন চর জাগে তখন কিন্তু পলির সাথে অনেক কিছু আসে, অন্য অনেক কিছু কিন্তু থাকে না, শুধু পলি মাটিটাই থেকে যায়। তো রাজনীতিতে অনেকে হয়তো সম্পৃক্ত হতে চায়, কিন্তু দীর্ঘ পথ চলা না হলে, যে ওয়ান ফাইন মর্নিং এ যেমন কোনো কিছু ওয়ার্ক করবে না, তেমনি হয়তো সেই তার সম্পৃক্ততা হতে পারে, কিন্তু রাজনীতি কর্মী হওয়ার জন্য আসলে দীর্ঘ পথ চলতেই হবে। আমি আপনাদের একমত। একটা ধরেন আমি বলি, হ্যাঁ, রাজনীতিবিদদের মধ্যে দুটো আছে, একটা হলো প্রফেশনাল পলিটিশিয়ান, এই যেমন আমার কথা ধরেন, আমি রাজনীতি ছাড়া কিছু করি না, এটাই পূর্ণকালীন কাজ, এটাই কাজ, এটা ভালো করি মন্দ করি যাই করি। আবার এটা তো ঠিক যে আমাদের ভাষা আন্দোলনের যে মুখগুলো আমরা দেখি, মনির চৌধুরী কি প্রফেশনাল পলিটিশিয়ান ছিলেন, সর্দার ফজলুল করিম কি প্রফেশনাল ছিলেন, শিক্ষক যাদের কথা এখন পর্যন্ত বললেন, মুজাফফর আহমেদ যে চলচ্চিত্রকার আমাদের ইয়েও ছিলেন, জহির রায়হান এই ভাষা আন্দোলন ছিলেন। বড় একটা অংশ হচ্ছে রাজনীতির না, আপনি যদি বলেন বিভিন্ন লেয়ারে আসলে পলিটিক্স। এমনকি মুক্তিযুদ্ধের সময়ও দেখা গেছে যে সারা বছর রাজনীতি করে নাই, বাট পার্টিকুলার একটা টাইমে তখন কিন্তু আর রাজনীতি ভাবেন নাই, তখন সময় প্রয়োজন এসে অস্ত্র নিয়েছে। কাজে এটা সময়ের প্রয়োজনে অনেকেই তখন সক্রিয় ভূমিকা নিয়েছে, তার অতীতে যে কাজ, তার পেশাগত কাজ, সেখান থেকে এসে সে প্রায়োরিটি দিয়েছে যে না, এই মুহূর্তে আমার এই কাজটা করতে হবে। আবার তারা কেউ ব্যাট করেছেন, কেউ আটকে গেছে। আমি এই জায়গা থেকে ডক্টর আপনার কাছে আবার যাব, উনি কিন্তু ওই জায়গাটা, আমরা যে প্রশ্নটা তার কাছ থেকেই চেষ্টা করছিলাম বের করতে, যে ঠিক আছে সবার অধিকার আছে, সবার সুযোগ আছে, করতে পারে, কিন্তু সবাই কি করবেন, সবার কি প্রয়োজন আছে, সবাই কি চাইলেই জায়গাটা পাবেন? যেমন ধরুন একটা সংসদে আপনি মৃত্যুদণ্ডেরও আইন তৈরি করেন, যদি যাদের মৃত্যুদণ্ড আছে, আমি বলছি সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্টের, এরকম একটা দায়িত্ব দিচ্ছি আমি যে কোনো ব্যক্তিকে যার চর্চা নেই, যার পেছনের এই পেশাদারিত্ব নেই। আমার তো ভাবতে ভালো লাগে একজন পাবলো নেরুদাকে, যিনি কবি, যিনি রাজনীতিবিদ, যিনি কূটনীতিক, যিনি প্রেমিক, কিন্তু এত কিছু কি হয় একজন মানুষের মধ্যে যে চাইলেই রাজনীতিতে যাব? না, আর কথা কি, আমাদের সমস্যাটাই হয়ে গেছে সেখানে, রাজনীতিটা সহজ কাজ না, এইটার অনেকগুলি গুণাবলী যেটা অলমোস্ট একটু সুপারম্যানের দিকে নিয়ে যায়, কাছাকাছি যেখানে পড়াটা হলো ত্যাগ। সে তখন তার মনে স্বপ্ন আসবে না, একটা রাজনীতি কর্মীর স্বপ্ন হয় না যখন গুলশানের বাড়িটা কত তাড়াতাড়ি হবে বা গাড়িটা কত হবে। তার কাছে মনে হচ্ছে আমার এলাকার এই যে বাচ্চা ছেলেগুলি যারা ফুল বিক্রি করে বেড়ায়, তাদেরকে বিকালে স্কুলে নিয়ে যাওয়া যায় কিনা। তাহলে কি দিলীপ ভাই যেটা বলছেন ওই ভাবনাই হয়তো আসবে না কারোর মাথায়? নিশ্চয়ই, সেটাই। শুধু রাজনৈতিক কর্মীর সম্পূর্ণ জীবন দর্শন থেকে কি করে, তার একটাই মূল ব্যাপারটা হলো সেবা। সেবা এটা কিন্তু এই প্রফেশনাল যে এই সেবাটা, সেই জন্য যেমন আমি যখন বিলাতে আই ওয়াজ এ সার্জন, আমি ভাস্কুলার সার্জন ছিলাম, আমার আনন্দটা হলো হাত পা কেটে আপনার রক্তের নালী যোগ করতে পারি আমি, আপনার ওটা বন্ধ হয়ে গেছে, একবার কাটলে একত্রে 2 থেকে 4 লিটার রক্ত বেরিয়ে যায়,
যে রক্তের স্নান হয়ে যায়, এখানে সেখানে আমার পৃথিবীর কিছু মনে থাকে না, সেটা আমার সামনে ওই লোকটার জীবন ছাড়া আমার আর কোনো কিছু নেই। এক একটা এই পেশাদারিত্বটা, এই রাজনীতিটাও ভয়ানক একটা, একদিকে পেশায় তার সেবার, আমার মনে হয় রাজনীতিবিদ্যা হলো সেবার হায়েস্ট অর্ডার। এটাকে এখানে ত্যাগ করা, একটা সততা, মানুষের সদিচ্ছা, ভুলভ্রান্তি করতে পারেন সেটা অন্য কথা, কিন্তু একান্ত কামনা যে গোষ্ঠীর উন্নতি, ব্যক্তির না, তাদের লক্ষ্যটাই হলো সামগ্রিকভাবে গোষ্ঠীর সম্পূর্ণ। এই প্রশ্নটা একটু করি যে তাহলে যেমন ধরুন আমি হয়তো আমার পেশায় ভালো করছি, আমি সংস্কৃতি জগতের বড় কিছু, আমি জনপ্রিয় সংস্কৃতির একজন হিরো, আমি অনেক কিছু, আমি অনেক বড় কিছু করতে পারি, প্রভাবিত করতে পারি, মনে হলেই কি আমি রাজনীতিতে চলে যাব? এবং আপনি যে কথাগুলো বললেন, ভাই যেটা বললেন, এত সহজে চর্চাবিহীন, কিন্তু জীবন বৃত্তান্ত আসেন, আপনার যদি একটা মানসিক পরিবর্তন হয়, বা একটা যদি মনে করেন যে এতদিন ছিলাম দেখি আরো, এই যে আমি যে সাংস্কৃতিক জগতে আমাদের, যেমন কি আমি একটু যে আমাদের মেয়েরা খেলাধুলা খুবই ভালো করেছে, ফ্যান্টাস্টিক, তারা কথা অত্যন্ত গৌরব বোধ করি, বিশেষ করে ফুটবলের ইটাতে। আমরা যখন গণস্বাস্থ্য কেন্দ্র যখন 1976 সাল বোধ হয় পয়লা মেয়েদেরকে সাইকেল চালানো শিখাই, গ্রামের মেয়েদেরকে, আমাদের কাছে মনে হচ্ছে বিপ্লব করে ফেললাম। অন্যান্য এনজিওর ক্ষেত্রেও ঘটেছে, গ্রামে মোটরসাইকেল চালাতে গিয়ে 75 একটা বিপ্লবের মতো এইটা হলো। ঠিক সেই জায়গায় আজকে আমাদের এই মেয়েরা আজকে পৃথিবী জয়ের মতো করে আসলো, কিন্তু অথচ দেখেন স্কুলের বরাদ্দে মেয়েদের খেলাধুলার জন্য কোনো বরাদ্দ নাই। এই মেয়েদেরকে নিয়ে আমরা হইচই ফেলিনি। আমরা ক্রিকেট টিম নিয়ে যত হইচই ফেলেছি, এরা এসেছে কোন দিক দিয়ে নেমেছে কোনো কিছু নাই, পত্রিকালারা এরা টেলিভিশন সেখানে এরকম ছিল না। এই জন্যই তাই আপনার মনে হতে পারে, প্রাচীর মনে হতে পারে, আমি যদি রাজনীতিতে যাই এই জিনিসগুলিকে তুলে ধরতে পারবো, তার মানে এটা হলো একটা ট্রান্সফরমেশন। এতদিন যে কাজগুলি করেছি এটাকে আমি ব্যাপক আকারে, এখন ওনার পরিসরটা ক্ষুদ্র, আপনার সাহসিক ব্যক্তিত্ব, ড্রামা করেন, ইয়ে করেন, গান, কিন্তু এটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য রাজনীতি হলো একটা ভেহিকল। কিন্তু ওই কথায় আবারও প্রশ্ন করি, কিন্তু সবাই কি সেই জায়গা থেকে প্রয়োজন পড়বে? সবাই আগ্রহ দেখানোটাকে ঠিক হবে? না দেখেন, একটা আমি একটু বলি, আমি তো একজন শিল্পীদের প্রতিনিধিত্ব করি, আমি এই জায়গাটা একটু বলতে চাই। সেটা হচ্ছে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের এবার নির্বাচন প্রচারণীতে, মানে আমাদের ইতিহাসে মনে হয় বাংলাদেশের নির্বাচন ইতিহাসে মানে এই প্রথম বোধহয়, লেনিন ভাই তো মানে আমার চেয়ে আরো বেশি জানেন, মানে প্রচুর শিল্পী, কলাকুশলী, সিঙ্গার, মানে সবাই কিন্তু রাজপথে নেমেছে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে দাঁড়িয়ে, আমাদের রাজনৈতিক যে আদর্শ তার পক্ষে দাঁড়িয়ে, তার সেটাকে ধারণ করে তারা কিন্তু রাজপথে দাঁড়িয়েছে। আজকে আমাদের নিরঙ্কুশ বিজয় ঘটেছে। আমরা যদি চিত্রটাকে পাল্টে বলি, আজকে আমাদের বিজয় না ঘটতো, এই যে এত সংখ্যক আমাদের শিল্পী, কলাকুশলী রাজপথে নামলো, আমি তো রাজনীতি করি, আমরা যারা রাজনীতি করি আমরা তো আমাদের প্ল্যাটফর্মে আছি, কিন্তু সেই শিল্পীরা কিন্তু তার সেই ঝুঁকিটা নিয়েছে, তাদেরকে কিন্তু এই অ্যাপ্রিসিয়েশনটা দিতে হবে। এটা তো বলা যায় না যে শিল্পী সবাই নিয়েছে, না যে 2000-3000 যে ফরম কিনেছেন সবাই যে একরকম। আমি একটু শেষ করি, তার কারণ আমি সব জায়গায় দেখছি এই মুহূর্তে এটা সবচেয়ে বেশি মানে বার্নিং ইস্যু। তো এই যে শিল্পীরা, তাদের মধ্যে হয়তো এই রাজনৈতিক পথ চলায় গিয়ে মনে হয়েছে যে আওয়ামী লীগের রাজনীতির দর্শনের সাথে তারা যেতে পারে, পথ চলতে পারে, সেই আকাঙ্ক্ষা থেকেই মাত্র 20 জন শিল্পী নমিনেশন পেপার কিনেছে। শিখণ্ডী সম্প্রদায় থেকে 7 জনকে 8 জন কিনেছে। তো এখন ধরেন যে এটা আমি জানি না, মানে অনেক বেশি, এর মধ্যে হয়তো কেউ কেউ অন্য মন মানসিকতার হতে পারে, কেউ কেউ একেবারেই নতুন হতেই পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যে কেউ যদি আসতে চায়, বাংলাদেশ আওয়ামী লীগের প্ল্যাটফর্মে যদি কেউ আসতে চায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সবাইকে ধারণ করেন। আমি বলছি কি, ধরেন না, আমি বলছি যে কেউ যদি আমাদের চেতনাকে ধারণ করে কেউ যদি আসেন আমাদের সাথে পথ চলতে চান, একটা নমিনেশন পেপার কিনে, নমিনেশন আমিও পাবো কিনা আমি তো জানি না, আমরা রাজনৈতিক কর্মীরাও পাবো কিনা আমরা জানি না, কাজেই সেটা তো দলের সিদ্ধান্ত, কিন্তু নমিনেশন পেপার শিল্পীরা কিনেছেন, তারা আমাদের আদর্শের সাথে মার্চ করতে চেয়েছেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করতে চাই। মানে এখন এই 20 জনই কি আমাদের সাথে রাজনীতি করবে? আমি শেষ করি, এই 20 জনই কি রাজনীতি করবে সারা জীবন? হয়তো না, এখান থেকে আমরা তো 2 জনকে হয়তো পাবো, কিন্তু সমর্থক হিসেবে 20 জনকে দেওয়া হতো, ইনারা করতেন না, ওনারা কিন্তু জানেন যে 20 জন পাবে না, হয়তো
কেউ পাবে না, একজন হয়তো একজন পাবেন পেতে বা পারে, দলের বা শেষ এর মধ্যে হয়তো দুজন হয়তো সারা জীবন আমাদের সাথে রাজনীতি করবেন সরাসরি, হয়তো, বা কেউ করবেন না। কিন্তু আমাদের সমর্থক গোষ্ঠীর মধ্যে, আমাদের আওয়ামী লীগের একটা উইং এর মধ্যে কিন্তু আমরা শিল্পী সাহিত্যিক সকলকে যুক্ত করতে পেরেছি। ভালোবাসা হিসেবে দেখা দরকার। আমি কিন্তু জোর করে একটা উত্তর পাওয়ার চেষ্টা করছি না, কিন্তু যে জায়গাটা কথা উঠেছে যে যখন আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হয়, যখন বিকশিত হয় সমাজ বা রাষ্ট্র, তখন থেকে অনেক ক্ষেত্রে নেতৃত্ব দেখতে চাই। আমি বাণিজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ যেতে চাই, আমি ক্রীড়াঙ্গনে যেতে চাই, সংস্কৃতিতে যেতে চাই, এবং সেই যাওয়াটা তো খুব সহজ না, তাই না? ল্যাবরেটরিতে একটা আবিষ্কার, সেটা জীবন কেটে যায়, 100 বছর কেটে যায়। আপনি গডস পার্টিকেল বের করতে গিয়ে 100 বছর কেটে যাচ্ছে প্রায়। আমি যদি এখন সবাইকে আমি রাজনীতিতে নিই, তাহলে সেটা কি ভালো? এটা সবাইকে না, আপনি একটা লক্ষ্য করবেন, আমাদের সামনে দৃষ্টান্ত আছে ভারত, এবং ভারতের একটা সুবিধা আছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। হ্যাঁ, তো সেখানে আমরা দেখি যে জাতিকে প্রতিনিধিত্ব করে, হ্যাঁ, এই ধরনের চলচ্চিত্রের লোক, লেখালেখির লোক, এমনকি আবুল কালামের মতো বিজ্ঞানী। রাষ্ট্রপতি আপনার বাংলাদেশে এটা সম্ভব না। হ্যাঁ, বাংলাদেশে আমরা একটা এক্সপেরিমেন্ট করে ফেল করেছি, একজন বিচারপতিকে দিয়ে উল্টো বুঝিলি রাম হলো সে। কিন্তু আমি বলছি যে আবুল কালামের মতো একজন বিজ্ঞান সাধক, হ্যাঁ, কোনো রাজনীতির ধারে কাছের লোক না, সে কিন্তু রাষ্ট্রপতির দায়িত্বটা এবং তিনি ভারতবর্ষকে বরং সম্মানের জায়গায় নিয়ে গেছেন, যে উনি ওইটা মানে একটা তাকে অনার দেওয়া হয়েছে। একই সঙ্গে আপনি ভারতীয় দ্বিকক্ষের কথা বলছেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বলে অনেক সময় উচ্চ কক্ষে দলগুলোর থেকে অনেক নাম করা চলচ্চিত্রকার, হ্যাঁ, তাদেরকে ওইখানে নমিনেশন দেওয়া হয়, ওইখানে থাকে, তারা দিয়ে একটা কথা বলে, এবং তারা যখন বলে সেটা একটা অন্য মানে অর্থ ক্যারি করে, একটা মাত্রা যুক্ত করে। আবার এই অভিজ্ঞতাও কিন্তু আছে, দেখা যাবে যে ভারতে যে খুব উৎসাহ নিয়ে লোকসভা অথবা আপনার উচ্চকক্ষের সদস্য হলেন, কিছুদিন খুব সক্রিয় টক্রিয় দেখলেন, তারপরে দেখলেন যে ওইখানে রাজনীতিতে অনেক নোংরা, হ্যাঁ, তারা পদত্যাগ করে আবার আপনি যেটা বলেন যে বিলেতেও তো এরকম আছে যে হাউস অফ লর্ডসে সব জায়গায় আছে, দেখি আমেরিকার প্রেসিডেন্ট, এমনকি সাবেক সোভিয়েত ইউনিয়নেও ছিল তাদের ডেপুটি পাঠান। আপনি কিছু বলতে চেয়েছিলেন প্রাচীর ইটাতে। এটা হলো কি, এখানে আমরা বিভিন্ন পেশা বিভিন্ন জায়গার থেকে এটা হঠাৎ মনে হয় যে ওখানে একটা আমার বোধে ফ্লারিশ আরো বেশি করবো, মাঝখান দিয়ে ঢুকে বেশি পাওয়া যাবে এরকম মনে হয়, এন্ট্রি বলে হঠাৎ মাঝখান দিয়ে লেদিন দিয়ে সারা জীবন বোকামি করেছে আমার সাথে, আমি এই করে আতঙ্কের সাথে সে করবে কে, তার আমি ঢুকেই ওর উপরে উঠে যাই। এবং এই জাতীয় মনোবৃত্তির কারণে, যেমন কি ধরেন আজকে এতগুলি যতজন দরখাস্ত করেছিল বা চেষ্টা করেছে, তাদেরকে যদি আমি জিজ্ঞাসা করতাম, ওনাদের ইশতেহারে বলেছে কুরআন সুন্নাহর আলোকে পরিচালিত হবে, আপনার রিয়াকশনটা কি হবে? কেন সে ধর্মের জায়গায় থাকবে, সেখানে রাজনীতি আসবে কেন? সবাই চুপ, অধিকাংশ লোক আমার ধারণাতে চুপ করে থাকে। তারপরে আজকে প্রত্যেককে বলা হয়েছে 1/3 হবে, এখনো পর্যন্ত আমরা 1/5 নারী প্রতিনিধির ব্যবস্থা করতে পারিনি। তো এইসব জায়গাতে হয়তো যাবে যে এই শ্রেণীর যারা আমরা যারা পেশা, আমিও একজন পেশাজীবী, সুতরাং অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মী যতটা সরব ভূমিকা হয়, আমাদের ভূমিকাটা অতটা হয় না। আমাদের একটা সুবিধাবাদী চরিত্র ভিতরে লুকিয়ে থাকে আমাদের অন্তরের। একটা যেহেতু আমরা ওই জায়গাতে ওই কষ্টটা করিনি, রাজনীতিবিদের তার ত্যাগ তিতিক্ষা যে মানুষের যে কর্তা ভিতর থেকে এটা অনুভব করতে হয়, এটাকে ইনজেকশন দিয়ে পারা যায় না, এটা অন্তর থেকে একটা অনুভব ছাড়া কি সে অনুভবের জায়গাটা আসবে? রাজনীতি কর্মীরা আগে কি করেছে, আমি যদি অতীতের কথা বলি, আমরা যারা ছাত্র রাজনীতি করে এসেছি, আমাদের পয়লা কাজটা কি, পোস্টার লাগাই আসো। আমাকে যেদিন বলার যে রমনা থানাতে, রমনা থানার ইটাতে তুমি ভালো ছাত্র, তুমি একটা তুমি লাগাই দেওয়া, আমি যে একটা বোকামির কাজ আজকে হলে বলতে কি, থানাতে যে বিপদে পড়ার বুদ্ধি দিচ্ছ, 2 টাকা দাও, লোক দিয়ে পাঠায় দাও। সুতরাং আজকে আমি চিন্তা করছি যে সেই দিন আমি হচ্ছে একটা গৌরবের কাজ, আমাকে বিশ্বাস করেছে, আমাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে রমনা থানার ওখানে পোস্টারটা লাগাই দিয়ে আসার জন্য, বিপদ হতে পারে। সেইটা এইটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এসছে, তাতে আমার মনে হয় সেটারই তাতে
তারপরে যেখানে আমাদের একেবারে শেষের দিকে সেই জন্য প্রক্রিয়ার কথাটা যে আমি একটা কথা বলতে চাচ্ছি, আমার কাছে এখনো কষ্ট লাগে, আমরা এত লোক বিভিন্ন জন রাজনীতিতে এসছে, এবার ইলেকশন কি হয়েছে সেই সব মন্তব্য নাই করলাম, কিন্তু যেমন ধরেন উত্তরাধিকার আইন, আজকে এতজন আছে, এনারা কেউ কিন্তু মুসলিম উত্তরাধিকার আইন সম্পর্কে কখনো সোচ্চার হচ্ছেন না। একরকম অর্পিত সেটা আমরা একেবারে শেষের দিকে রকিব ভাই, আপনার কাছে আর আলোচনা শুনছি না, ওই রূপান্তরের জায়গাটা, প্রক্রিয়ার জায়গাটাই আমরা ধরে রাখি, যে যিনি আসুন না কেন, যেটা রাজনীতি একটা দীর্ঘ পথ চলা, সেই আপনার একটু শেষ কথা দিয়ে তো বলতে হবে। শেষ কথা হচ্ছে, আমি একটা কথা বলেছিলাম যে রাজনীতির সবচেয়ে সংগঠিত রূপ হচ্ছে পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটির, এটা থিওরিটিক্যালি কিন্তু কারেক্ট, কিন্তু পলিটিক্যাল পার্টির বাইরেও একটা শক্তিশালী সিভিল সোসাইটি থাকে, পলিটিক্যাল তারা, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে তারা কোনো পলিটিক্যাল পার্টির প্রতি বিশেষ কোনো আনুগত্য থাকবে। তার মানে সবাই রাজনীতিতে না যেতে পারলেও তারা বড় ভূমিকা রাখতে পারছে। যেই দেশে আনবায়াসড পলিটিক্যাল এই যে সিভিল সোসাইটি থাকে, যে যখন জাতির প্রয়োজনে বিবেকের ভূমিকা পালন করবে, পার্টিজান হবে না, সেই দেশে ডেমোক্রেসি তত বেশি। অনেক ধন্যবাদ। আমাদের এখানে দুঃখজনক হলেও এই সিভিল সোসাইটিও পার্টিজান। নূর আলম লেলিন, অনেক ধন্যবাদ। ডক্টর জাফরুল্লাহ, এই অনুষ্ঠানে হয়তো আরো অনেকক্ষণ আলোচনা করতে পারলে ভালো লাগতো। সুপ্রিয় দর্শক, রাজনীতি সহজ কি সহজ না সে বিবেচনা আপনাদের উপরে, আমরা আলোচনা করলাম আজকে এখানেই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।